আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায়ের যে নমুনা প্রশ্ন আছে সেই নমুনা প্রশ্নের একটা সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করি, কারণ ক নাম্বারের জন্য আমাদের উদ্দীপকের প্রয়োজন নেই। আমরা ক নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি এখানে বলা আছে একটি দ্রব্য 400 টাকা ক্রয় করে, মানে একজন লোক সে 400 টাকা একটা দ্রব্য ক্রয় করেছে, মানে কিনেছে। ক্রয় করে সে 10% ক্ষতিতে বিক্রয় করছে, মানে তার ক্ষতি হয়েছে। মনে করো 400 টাকা কিনছে কিন্তু বিক্রি করছে অবশ্যই এর থেকে কম টাকায়। এখন তুমি কোনো জিনিস 400 টাকা কিনে কখন তোমার ক্ষতি হবে? যখন তুমি এটা 400 টাকার কমে বিক্রি করবা, 300 টাকা, 350 টাকা, 380 টাকা যখন বিক্রি করবা, তখন তোমার ক্ষতি হবে। তো যাই হোক, তার 10% ক্ষতিতে সে বিক্রয় করেছে। আর মাঝে মাঝে এরকম ক্ষতিতে বিক্রয় করতে হয়, না হলে কিছু করার নাই। মনে করো তুমি পচনশীল কোনো দ্রব্য মানে হচ্ছে বিক্রি করো। পচনশীল মনে করো তুমি আলু, পেঁয়াজ এসবের ব্যবসা করো। এখন দেখো, তোমার যদি এখন কিনো, মনে করো আলু তুমি কিনেছো কেজি 20 টাকা করে, 20 টাকা কেজিতে তুমি আলু কিনছো। এখন এই দেখতেছো যে আলুটা যদি আজকের দিন আমি রেখে দেই, না বিক্রি করি, তাহলে কিন্তু পরের দিন আমি আর আলু মোটেই বিক্রি করতে পারবো না, আলুগুলো পচে যাবে। তাহলে তখন তুমি কি করবা? তখন তুমি না চাইলেও তুমি ওই 10 টাকা হইলেও 15 টাকা হইলেও তুমি বিক্রি করবা, অর্থাৎ ক্ষতিতে বিক্রয় করে দিবা, কিন্তু বিক্রি তোমার করতেই হবে। কারণ একদম পচে যাওয়ার থেকে তুমি তাও কিছু পাইলে তো তাও তোমার জন্য ভালো। ওই জন্য অনেক সময় ক্ষতিতে বিক্রয় করা লাগে, কিছু করার থাকে না। তো যাই হোক, সে 10% ক্ষতিতে বিক্রয় করলে এখন বলছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাতটা নির্ণয় করতে হবে। ওকে, তো ক্রয় মূল্য তো বলা আছে এখানে, ক্রয় মূল্য কত? 400 টাকা। এই যে ক্রয় মূল্য তো আমরা পেয়ে গেছি 400 টাকা। এখন সে 400 টাকায় ক্রয় করেছে। এখন বিক্রিটা আসলে কত করছে, কত টাকায় বিক্রি করলে তার 10% ক্ষতি হয়, বিক্রিটা আমরা বের করবো। আমাদের এই বিক্রয় মূল্য দরকার, তারপরে দুইটার অনুপাত বের করবো। তো চলো আমরা এটা একটু সমাধান করি। দেখো প্রথমে কয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছে? 10% ক্ষতিতে। দেখো 10% ক্ষতি, পার্সেন্ট বা শতকরা হিসাব মানে কততে হিসাব হয়? 100-তে। পার্সেন্ট মানে 100-তে হিসাব। তো 10% ক্ষতি মানে তার 100 টাকায় 10 টাকা করে ক্ষতি হয়। 100 টাকায় কয় টাকা করে ক্ষতি? 10 টাকা করে ক্ষতি। তাহলে 100 টাকায় ক্ষতি হয় তার 10 টাকা, কিন্তু সে কিনেছিল কত টাকা দিয়ে? 400 টাকা দিয়ে। তাহলে 400 টাকায় কত ক্ষতি হবে? তাহলে 1 টাকায় ক্ষতি হয়, ঐকিক নিয়ম, এখানে 10 থাকবে আর 100 নিচে চলে যাবে। আর 400 টাকায় ক্ষতি হয়, এই 400 ওইখানে উপরে গুণ হয়ে যাবে। ঐকিক নিয়ম আমরা ছোটোবেলায় যেভাবে শিখেছি, এই 400 এখানে গুণ হয়ে যাবে। তো গুণ হয়ে যাওয়ার পরে এখন তুমি এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে 40 টাকা হয়। তার মানে তার ক্ষতি হয়েছে আসলে 40 টাকা। 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়, 200 টাকায় 20 টাকা ক্ষতি হয়, 300 টাকায় 30 টাকায়, 400 টাকায় 40 টাকা ক্ষতি হয়। এটাকে বলে 10% ক্ষতি। এটাকে কি বলবো? 10% ক্ষতি। তো যাই হোক, তার ক্ষতি হয়েছে 40 টাকা। তার মানে সে বিক্রি করছে কত টাকা বলো? তোমাকে আমি বললাম তুমি একটা জিনিস 100 টাকা দিয়ে কিনেছো, এখন তুমি এমন দামে বিক্রি করছো যে তোমার 40 টাকা ক্ষতি হয়েছে। তার মানে তুমি কয় টাকা বিক্রি করছো? 60 টাকা বিক্রি করছো। কারণ তুমি কিনছো 100 টাকা দিয়ে, বিক্রি করছো 60 টাকা, তাহলে ক্ষতি হয়েছে কয় টাকা? 40 টাকা। তো যাই হোক, তারও ক্ষতি হয়েছে 40 টাকা। এখন তার মানে কি, সে কয় টাকা বিক্রি করছে? সেই কিনেছে যেহেতু 400 টাকা দিয়ে, 400 টাকা থেকে 40 টাকা বিক্রি করো, 360। তার মানে সে 360 টাকা বিক্রি করছে। সে জিনিসটা কিনছে কত টাকা দিয়ে? জিনিসটা কিনছে 400 টাকা দিয়ে, বিক্রয় করছে 360 টাকা। কিনছে 400 টাকা দিয়ে, বিক্রয় করছে 360 টাকা। তাহলে ক্ষতি হয়েছে 40 টাকা। তো এটা কীভাবে বের করবো? মোট টাকা থেকে এই ক্ষতির টাকা বিয়োগ করলে আমরা পেয়ে যাব যে সে আসলে কত টাকা বিক্রয় করছে। এই বিক্রয় মূল্যটা আমরা পেয়ে গেছি। কারণ প্রশ্নে আমাদের বলছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। ক্রয় মূল্য বিক্রয় মূল্য না বিক্রয় মূল্য ক্রয় মূল্য? বিক্রয় মূল্য ক্রয় মূল্য। এই যে দেখো, এখানে একটা জিনিস মনে রাখবা, যদি আগে ক্রয় মূল্য লেখে তোমাকে আগে ক্রয় মূল্য লিখতে হবে, আগে যদি বিক্রয় মূল্য লেখে তোমাকে আগে বিক্রয় মূল্য লিখতে হবে। অনুপাতের ক্ষেত্রে আগ পিছ করা যাবে না। এখানে আগে বিক্রয় মূল্য লেখা আছে, তো সেই জন্য তোমাকে এখানে লিখতে হবে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, যেহেতু অনুপাত বের করতে বলছে। এবার বিক্রয় মূল্য আমরা বের করেছি 360, আর ক্রয় মূল্য তো ক নাম্বার প্রশ্নেই দেওয়া ছিল, 400 টাকা দিয়ে ক্রয় করেছে, ক্রয় মূল্য হচ্ছে 400। এখন দুইটার অনুপাত কত হবে? তো তুমি যদি এখানে ভাগ করে দাও, 40 দিয়ে ভাগ যায় উভয় পক্ষে। এই 360কে যদি তুমি 40 দিয়ে ভাগ করো তাহলে হবে 9, আর 400কে 40 দিয়ে ভাগ করলে হবে 10। শেষ, 9:10 আমাদের অ্যান্সার, মানে অনুপাতটা আমরা পেয়ে গেলাম। তো আশা করি বুঝতে পেরেছো ক নাম্বার। এবার আসো আমরা খ নাম্বার প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দৃশ্যকল্প একে উল্লিখিত শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। উদ্দীপকে এখানে দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 1টা এখানে আছে, শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে বলছে, মোট শিক্ষার্থীর সংখ্যা। এই যে দেখো দৃশ্যকল্প 1 কি বলা আছে? একদিন কোন শ্রেণীতে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীদের সংখ্যার অনুপাত। একটা ক্লাসে একটা দিন কিছু শিক্ষার্থী আসে নাই, মানে অনুপস্থিত, কিছু শিক্ষার্থী এসেছে। এখন তাদের অনুপাত দেওয়া আছে কত? অনুপাত হচ্ছে 1:4, মানে অনুপস্থিত 1, উপস্থিত 4 অনুপাতটা। ওই দিন যদি আরও 5জন শিক্ষার্থী বেশি উপস্থিত হইতো, দেখো এখন যতজন আসে নাই যতজন আসছে সেই অনুপাতে 1:4।
এখন যদি বলে যে না, যদি 5 জন আরো বেশি আসে তাহলে তো অনুপাত চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো এটাই বলতেছে যদি 5 জন শিক্ষার্থী আরো বেশি উপস্থিত হতো, মানে যারা অনুপস্থিত তাদের মধ্যে থেকে যদি আরো 5 জন শিক্ষার্থী স্কুলে আসতো, উপস্থিত হতো, তাহলে অনুপাত চেঞ্জ হবে, তাই না? তখন বলতেছে তাহলে তখন অনুপস্থিত আর উপস্থিতের অনুপাত হইতো 1:9। তো এখন আমাদেরকে বের করতে বলছে প্রশ্নে যে মোট শিক্ষার্থীর সংখ্যা, এটাই তো বলছে না? আমরা প্রশ্নটা আবার দেখি। এই যে খ নম্বর প্রশ্ন বলছে উল্লিখিত শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা কত, সেটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা বের করি, সমস্যা নেই, এটা আমরা বের করতে পারবো, কঠিন কিছু না। দেখো প্রথমে কি বলছে, কোনো একদিন, প্রথমেই বলা ছিল কোনো একদিন শ্রেণীতে অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 1:4। তো অনুপাত দেওয়া থাকলে আমরা সবসময় এদের সাথে এক্স ধরে নিব। অনুপাত কিন্তু অ্যাকচুয়াল মান না, এটা সবসময় মনে রাখবা। আমি যদি বলি তোমার বয়স আর আমার বয়সের অনুপাত কত, মনে করো তোমার বয়স হচ্ছে 15 বছর, আমার বয়স হচ্ছে 20 বছর, ধরে নাও, ঠিক আছে? স্যার আপনার বয়স 20 বছর? আর না, আমার বয়স 15 বছর। ওকে, এখন আসো, এখন তোমার বয়স 15 বছর, আমার বয়স 20 বছর, আমাদের দুজনের বয়সের অনুপাত কত? এই যে কাটাকাটি যাবে, 3 দিয়ে 5 দিয়ে কাটাকাটি যায়, 5 দিয়ে 15 3 বার যাবে, 20 এর কাছে 4 বার যাবে। তার মানে তোমার আর আমার বয়সের অনুপাত কিন্তু 3:4। এর মানে কি এই তোমার বয়স 3 বছর, আমার বয়স 4 বছর? না, তোমার বয়স 15 বছর, আমার বয়স 20 বছর। বাট অনুপাতে কিন্তু 15 আর 20 লেখা থাকে না, তার মানে অনুপাতে যেটা লেখা থাকে এটা কিন্তু অ্যাকচুয়াল মান না। অ্যাকচুয়াল মান পেতে হলে অনুপাতের সাথে যে কোনো একটা জিনিস গুণ দিতে হয়। যেমন এখন আমাকে বলা আছে তোমার আর আমার বয়সের অনুপাত 3:4, এই 3 আর 4 এর সাথে যে কোনো একটা সংখ্যা গুণ দিলে অ্যাকচুয়াল মানটা পাওয়া যাবে। যেমন এই 3 এর সাথে যদি তুমি 5 গুণ দাও এবং 4 এর সাথেও যদি তুমি 5 গুণ দাও, তাহলে অ্যাকচুয়াল বয়স পাওয়া যাচ্ছে। 3 এর সাথে 5 গুণ করলে 15, তোমার বয়স 15, 4 এর সাথে 5 গুণ করলে 20, আমার বয়স 20। তার মানে 5 গুণ করলে অ্যাকচুয়াল মান পাওয়া যায়। তো যেহেতু আমাদের প্রশ্নে এখন বলা আছে অনুপাত উপস্থিত আর অনুপস্থিতের, উপস্থিত ও অনুপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:4, উপস্থিত আর অনুপস্থিত, আমরা আবার উদ্দীপকটা দেখি, উপস্থিত আর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, অনুপস্থিত আর উপস্থিত, সরি এখানে একটু কারেকশন করে না, অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, প্রথমটা হবে অনুপস্থিত। এই যে এটা হচ্ছে অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। এই যে এই জায়গার মধ্যে আমাদের এই যে যেমন এখানে উপস্থিত অনুপস্থিত লেখা আছে, না এখানে আগে অনুপস্থিত লেখা রাখতে হবে এখানে, কারণ প্রশ্ন অনুপস্থিত লেখা আছে, তো এটা হবে অনুপস্থিত আর এটা হচ্ছে উপস্থিত, ঠিক আছে? এটা মাথায় রেখো। আচ্ছা, সো এটা বইয়ের মধ্যে ঠিকঠাক থাকবে, সমস্যা নাই। সো অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 1:4, তার মানে অনুপস্থিত হচ্ছে 1, উপস্থিত হচ্ছে 4। বাট এটা অ্যাকচুয়াল মান না, এদের সাথে কিছু একটা গুণ দিলে এদের অ্যাকচুয়াল মান পাওয়া যাবে। এখন তো আমরা জানি না এখানে কি 1 2 3 4 5 কি গুণ দেবো আমরা জানি না, এই জন্য আমরা এখানে এক্স গুণ দিয়ে রাখবো। তার মানে আমরা ধরে নিব যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 1x, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 4x, এক্স গুণ করে নিব। তো এই যে দেখো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 1x, 1x মানে শুধু এক্স, আর কারণ 1 লেখা লাগে না, আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? 4x। তাহলে এখন বলো তো মোট শিক্ষার্থী কত হইল? যারা আসে নাই, যারা আসছে, সবাই মিলেই তো মোট শিক্ষার্থী। তাহলে মোট শিক্ষার্থী হবে এই দুইটাকে যোগ করলে, এটা যে দেখো মোট শিক্ষার্থীর সংখ্যা এই 4x আর x যোগ করলে 5x, তার মানে মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা পেয়ে গেলাম 5x। আচ্ছা, এখন একটা শর্ত দিয়েছিল, শর্তটা কি বলছে? যদি 5 জন শিক্ষার্থী বেশি আসতো, যদি 5 জন শিক্ষার্থী বেশি ওই দিন আসতো, তাহলে ওই 1:4 আর থাকতো না, তখন হয়ে যেত 1:9, এরকম একটা কথা বলা আছে। যে বলতেছে ওই দিন যদি আরও 5 জন শিক্ষার্থী ক্লাসে আসতো, উপস্থিত থাকতো, তাহলে অনুপস্থিত আর উপস্থিতের অনুপাত হয়ে যেত 1:9। তো এখন আমরা সেটাই কাজ করব। দেখো বলা হচ্ছে 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে, 5 জন শিক্ষার্থী যদি বেশি উপস্থিত হয়, তাহলে কি অনুপস্থিত কমে যাবে না? ব্যাপারটা বুঝো। দেখো আমি তোমাকে একটু বুঝাই। মনে করো তোমার ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা 50 জন, এখন একদিন 10 জন আসে নাই, তোমার হচ্ছে 40 জন আসছে, 10 জন আসে না 40 জন আসছে। এখন আমি বলতেছি যদি ওই দিন যদি আরো 5 জন আসতো, তো আরো 5 জন আসলে কি এই 40-এর সাথে কি যারা উপস্থিত, উপস্থিতের সাথে আমি 5 যোগ করে দিব, উপস্থিত বেড়ে যাবে, অনুপস্থিত কি কমে যাবে না? 5 জন আসলে কি অনুপস্থিত কি এখন আর 10 জন থাকবে? কারণ 10 জন থেকে তো 5 জন এখন আসছে, তার মানে এখান থেকে 5 জন কমে যাবে, অনুপস্থিত কমে যাবে। যদি আরো 5 জন আসে, তার মানে কি অনুপস্থিত তার 10 জন থাকবে না, অনুপস্থিত 5 জন হয়ে যাবে, কারণ আরো 5 জন আসছে, সেই 5 জন এসে এটার সাথে যোগ হবে। আবার বলি, মোট শিক্ষার্থী 50 জন, আমি ধরে নিলাম যে ওই দিন 40 জন আসছে, 10 জন আসে নাই, অনুপস্থিত 10 জন। এখন আমি বলতেছি আচ্ছা ধরে নাও 5 জন শিক্ষার্থী বেশি আসছে ওই দিন, তো 5 জন শিক্ষার্থী বেশি আসলে অনুপস্থিত কি এখনো 10 থাকবে?
না, ওই 5 জন শিক্ষার্থী কোত্থেকে আসবে? যারা অনুপস্থিত তাদের থেকে তো 5 জন শিক্ষার্থী উপস্থিত হবে। তো তাদের থেকে 5 জন শিক্ষার্থী উপস্থিত হলে তাহলে অনুপস্থিত এখন আর 10 জন থাকবে না, 5 কমে যাবে, 5 কমে আর টোটাল 5 থাকবে, 5 জন শিক্ষার্থী অনুপস্থিত থাকবে। আবার এদিকে এসে 5 বেড়ে যাবে, 40-এর সাথে 5 যোগ করলে 45 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। সো এই হচ্ছে কথা, এখানে আমরা সেই কাজটাই করব। 5 জন শিক্ষার্থী যদি বেশি হয় তাহলে আগে অনুপস্থিত শিক্ষার্থী ছিল কত? এক্স, তাহলে এখন কত হয়ে যাবে? 5 জন কমে যাবে, অনুপস্থিত কমে যাবে, অনুপস্থিতটা কমে যাবে। তো অনুপস্থিত এই যে দেখো 5 জন কমে গেছে। আর 5 জন শিক্ষার্থী যেহেতু বেশি আসছে, উপস্থিতি আরো বেড়ে যাবে। উপস্থিত ছিল কতজন? উপস্থিত ছিল 4x, তাহলে উপস্থিত হয়ে যাবে এখন 4x + 5। আচ্ছা, এখন প্রশ্নে বলছে যদি এই 5 জন শিক্ষার্থী বেশি আসে তাহলে অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হয়ে যাবে 1:9। কি? অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থীর অনুপাত। অনুপস্থিত কত দেখো তো? অনুপস্থিত হচ্ছে x - 5। উপস্থিত কত? উপস্থিত হচ্ছে 4x + 5। তার মানে এই দুইটার অনুপাত হবে 1:9। এই যে x - 5 আর 4x + 5 এই দুইটার অনুপাত। এই যে অনুপস্থিত আর উপস্থিত 5 জন শিক্ষার্থী যখন ওই যে বেশি আসছে তখনকার অনুপাত, এই যে অনুপস্থিত আর উপস্থিত এই দুইটার অনুপাত হয়ে যাবে 1:9। সো 1:9 আমরা এখানে লিখে দিলাম। ওকে, এখন এটাকে সমাধান করলে তো আমরা x এর মান পাই যাবো, তাই না ভাইয়া? এই যে দেখো অনুপাত মানে ভাগ, সোজা হিসাবে। এই যে দেখো x অনুপাত y, এটার মানে কি জানো? x/y। তাহলে এখন তুমি যদি এখানে খেয়াল করো, এইটা অনুপাত, এটা মানে এটা ডিভাইডেড বাই এটা। এই যে দেখো এটা ডিভাইডেড বাই এটা। 1:9 মানে হচ্ছে 1/9। এবার কোনাগুনি গুণ করে দেই আমরা। কোনাগুনি যদি আমরা গুণ করি, দেখো 9 এর সাথে এটা গুণ হবে, এই দুইটা 9 এর সাথে x গুণ দিলে 9x, 9 এর সাথে 5 গুণ দিলে 45, 1 এর সাথে 4x + 5 গুণ দিলে 4x + 5ই হবে। ওকে, এবার আসো আমরা পরের লাইনে আমরা x গুলোকে এক পক্ষে নিয়ে আসি। এখানে আগে থেকে 9x আছে, 9x প্লাস 4x বাম পাশে আসলে -4x, ওই পাশে আগে থেকে 5 45, ওই পাশে গেলে +45। তাহলে 9x থেকে 4x বিয়োগ করলে 5x, আর 45 আর 5 যোগ করলে হয় 50। 5 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 45কে 5 দিয়ে 50কে 5 দিয়ে ভাগ করলে 10 হয়। তার মানে x এর মান আমরা পেয়েছি 10। কিন্তু আমাদের তো x এর মান বের করার দরকার নাই। কি বের করব? আমাদের বলছে মোট শিক্ষার্থী কত। তো আমরা যদি একটু খেয়াল করি, এই যে ভাইয়া উপরে আমাদের মোট শিক্ষার্থী আমরা লিখছি, মোট শিক্ষার্থী হচ্ছে 5x। মোট শিক্ষার্থী কি 5x, তাহলে x এর মান বসাই দাও এখানে। এই যে মোট শিক্ষার্থী 5x আর x এর মান আমি 10 পেয়েছি। 5 আর 10 যদি আমরা গুণ দিই কত হবে? 50। তার মানে মোট শিক্ষার্থী 50 জন। তো আশা করি বুঝতে পেরেছো আমাদের খ নাম্বার প্রশ্নটা, এই দৃশ্যকল্প 1 থেকে কিভাবে সমাধান করতে হয় সেই জিনিসটা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। এবার আমরা গ নাম্বার প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। গ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে দৃশ্যকল্প 2-এ উল্লেখিত দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল। আসো আমরা একটু জমি জমা নিয়ে হিসাব নিকাশ করি যে দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল। দেখে এখানে কি দৃশ্যকল্প 2-এ কি বলা আছে আসলে, যে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে 336 বর্গ একক। আয়তাকার যে একটা জমি আছে এটার ক্ষেত্রফল দেওয়া আছে 336 বর্গ একক। জমিটির দৈর্ঘ্য প্রস্থের সাথে অপর একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত এত। তার মানে তোমাকে প্রথমে একটা জমির কথা বলছে, সেটার ক্ষেত্রফল দেওয়া আছে। এরপর বলছে যেটার ক্ষেত্রফল দেওয়া আছে ওই জমিটার দৈর্ঘ্য প্রস্থের সাথে অন্য আরেকটা, ভালো করে খেয়াল করো এখানে দুইটা জমি চলে আসতেছে, অপর একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। তার মানে প্রথমে যে জমির কথাটা বলা হচ্ছে সেই জমির দৈর্ঘ্যের সাথে অপর একটি জমির দৈর্ঘ্যের অনুপাত 2:3, ওই জমির প্রস্থের সাথে অপর একটি জমির প্রস্থের অনুপাত 4:5। ভালো করে দেখো, ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সাথে অন্য জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এত আর এত। তার মানে এটা হচ্ছে জমি দুইটার, যে দুইটা জমির দৈর্ঘ্যে যে দৈর্ঘ্যের অনুপাত, আবার দুইটা জমির প্রস্থের অনুপাত দেওয়া আছে। এখন দ্বিতীয় যে জমিটার কথা বলা হচ্ছে সেই জমিটার ক্ষেত্রফল, প্রথম জমির ক্ষেত্রফলটা দেওয়া আছে 336, কিন্তু দ্বিতীয় জমির ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। আসো আমরা এটা নির্ণয় করার চেষ্টা করি। তো আমরা যদি প্রথমে আমরা এখানে বলে নিব যে আমাদের কি কি দেওয়া আছে, যে প্রথম জমির দৈর্ঘ্য প্রস্থর অনুপাত দেওয়া আছে 2:3। দ্বিতীয় জমির দৈর্ঘ্য প্রস্থ এখানে হিসাব হবে কি, প্রথম জমির দৈর্ঘ্যের সাথে অপর জমির দৈর্ঘ্যের অনুপাত, প্রথম জমির প্রস্থের সাথে অপর জমির প্রস্থের অনুপাত। এই দেখো প্রথম জমির দৈর্ঘ্য দ্বিতীয় জমির দৈর্ঘ্য, প্রথম জমির দৈর্ঘ্যের সাথে দ্বিতীয় জমির মানে অপর জমির দৈর্ঘ্যের অনুপাত কত? প্রশ্নে বলা আছে 2:3। এরপরে প্রথম জমির প্রস্থের সাথে দ্বিতীয় জমির প্রস্থের অনুপাত 4:5। আচ্ছা, এখন আমরা জানি কি এই যে খ নাম্বার আমরা বিস্তরভাবে আলোচনা করেছি, অনুপাতের ক্ষেত্রে অনুপাতটা অ্যাকচুয়াল মান না, অ্যাকচুয়াল মান পেতে হলে তাদের সাথে একটা রাশি গুণ করে নিতে হয়। আমরা এক্স গুণ করে নেই, ওয়াই গুণ করে নেই, যেটা ইচ্ছে গুণ করে নেব। তো এখন আমরা দৈর্ঘ্য আমরা ধরে নেব যে প্রথম জমির দৈর্ঘ্য হবে 2x, দ্বিতীয় জমির দৈর্ঘ্য হবে 3x।
যেটা গুণ করবা সেটা কিন্তু উভয় পক্ষে গুণ করতে হবে। তুমি 2 এর সাথে x গুণ করলে 3 এর সাথে y গুণ করা যাবে না, 3 এর সাথে x গুণ করতে হবে, যেন মাথায় থাকে। তাহলে এই যে দেখো প্রথম জমির দৈর্ঘ্য 2x, দ্বিতীয় জমির দৈর্ঘ্য 3x। এবার প্রস্থের কাছে আসি। তাহলে এখন আমরা প্রস্থের ক্ষেত্রে যেহেতু উপরে x গুণ করছে এখানে y গুণ করব। প্রথম জমির প্রস্থ y, দ্বিতীয় জমির প্রস্থ y, 4y আর 5y। প্রথম জমির প্রস্থ 4y, দ্বিতীয় জমির প্রস্থ 5y। এই যে দেখো প্রথম জমির প্রস্থ 4y, পরের লাইনে দেখা আছে দ্বিতীয় জমির প্রস্থ 5y। আশা করি বুঝতে পেরেছো এটা। আচ্ছা, সো এখন আমরা যদি একটু খেয়াল করি, যে দেখো দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে 5y। আচ্ছা, এখন আসো আমরা প্রথম জমির ক্ষেত্রফলটা প্রশ্নে দেওয়া আছে, আমরা একটু প্রথম জমির ক্ষেত্রফলটা নির্ণয় করি কিভাবে। যেহেতু আয়তাকার জমি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা প্রথম জমির দৈর্ঘ্য যদি একটু খেয়াল করি, প্রথম জমির দৈর্ঘ্য কত 2x, আর প্রথম জমির প্রস্থ কত 4y। দেখো প্রথম জমির দৈর্ঘ্য 2x, প্রথম জমির প্রস্থ 4y, তাহলে প্রথম জমির ক্ষেত্রফল আমরা বের করব। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিব, 4 দুগুণে 8, xy গুণ করলে xy, এই যে 2x আর 4y গুণ করলে হবে 8xy। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল আমরা নির্ণয় করে ফেললাম 8xy। যে দেখো প্রথম জমির ক্ষেত্রফল 8xy। এবার দ্বিতীয় জমির ক্ষেত্রফল বের করব। দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত? দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে 3x। এই যে দেখো, এই যে দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে 3x, আর দ্বিতীয় জমির প্রস্থ কত আমরা যদি একটু খেয়াল করি, এই যে দ্বিতীয় জমির প্রস্থ, দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে 5y। তাহলে 3x আর 5y গুণ করলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল পেয়ে যাব। 3x আর 5y গুণ করলে 3 5 15, x আর y গুণ করলে xy, তাহলে 15xy। এখন আসো আমরা এখন ক্ষেত্রফলটা বের করব প্রশ্ন মতে। তো ক্ষেত্রফলটা কিভাবে আমরা বের করব? দেখো ক্ষেত্রফল বের করব প্রথমে আমরা প্রথম জমির হিসাবে। প্রথম জমির একটা ক্ষেত্রফল কিন্তু প্রশ্নে দেওয়া আছে, ভুলে গেছো? বললে আমরা প্রশ্নটা একটু দেখি। এই যে দেখো প্রথম জমির ক্ষেত্রফল কিন্তু প্রশ্নে দৃশ্যকল্প 2 এ বলা ছিল। প্রথম জমি, এই যে আয়তাকার জমিটার ক্ষেত্রফল 336 বর্গ একক। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল দেওয়া আছে 336। আমরাও কিন্তু প্রথম জমির ক্ষেত্রফল বের করছি। প্রথম জমির ক্ষেত্রফল কত বের করছি? 8xy। প্রশ্ন ছিল প্রথম জমির ক্ষেত্রফল, যে প্রথমে যে জমিটার কথা বলা ছিল সেটা 336, আমরাও বের করে ফেলছি প্রথম জমিটার ক্ষেত্রফল 8xy। তার মানে এটা সমান 336। এই যে দেখো 8xy সমান 336। এখান থেকে xy এর মানটা বের করে ফেলবো। 8 গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 336 কে 8 দিয়ে ভাগ করলে 42। xy এর মান কত দাঁড়াচ্ছে? 42। সো xy যদি 42 হয়, তাহলে এখন দ্বিতীয় জমির ক্ষেত্রফল কত হবে? দ্বিতীয় জমির ক্ষেত্রফল হবে 15xy। কেন? কারণ আমরা তো বের করছি দ্বিতীয় জমির ক্ষেত্রফল 15xy। তাহলে এখন 15xy, xy এর মান বসায় দাও, xy এর মান 42, 42 এর সাথে 15 গুণ করলেই এত হয়। এটাই আমাদের অ্যান্সার। কেন? কারণ আমাদের কাছে দ্বিতীয় জমির ক্ষেত্রফল মানে অপর জমির ক্ষেত্রফল জানতে চেয়েছে। তো অপর জমির ক্ষেত্রফল 1764 বর্গ মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। সৃজনশীলটা ভালো একটা সুন্দর একটা সৃজনশীল ছিল। অনেক জিনিস আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে, তোমাদের অনেক কিছুই নতুন শিখেছো হয়তো। তো ভালোভাবে নিজের আরেকবার প্র্যাকটিস করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।